স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম যে বিষয়টা আলোচনা করব, তোমাদের বর্তমানে কোন কোন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে সেটা তোমাদের বলে দেব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রত্যেকেই জানো যে এবছর পশ্চিমবঙ্গে সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যত ইউনিভার্সিটি আছে তার আন্ডারে যত কলেজ আছে, সমস্ত ইউনিভার্সিটি সমস্ত কলেজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে এবং সেটা কবে থেকে শুরু হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব, তোমাদের অ্যাডমিশনের সময় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে সেটা বলে দেব। কত টাকা লাগবে অ্যাডমিশনের সময় সেটা বলে দেব এবং তোমাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়ে থাকে সেটা তোমাদের আমি আলোচনা করে দেব। সুতরাং তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যেসব কলেজগুলিতে অ্যাডমিশন প্রসেস চলছে, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট পলস কলেজ, মেদিনীপুর কলেজ, এছাড়া আরও কয়েকটা কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা যদি কেউ স্কটিশ চার্চ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট পল কলেজ এবং মেদিনীপুর কলেজ, এই কলেজগুলিতে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমরা অতি অবশ্যই এখন ফর্ম ফিল আপ করতে পারো। আর এছাড়া পশ্চিমবঙ্গে যেসব কলেজগুলি আছে, অর্থাৎ টোটাল যে কলেজগুলি আছে, সেখানে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে এখনও দেরি আছে। তবে এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল নোটিশ আসেনি। যেটা অনুমান করা হচ্ছে যে জুন মাসের প্রথম দিকে অর্থাৎ প্রথম সপ্তাহে তোমরা জানো যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা আমাদের পশ্চিমবঙ্গে শেষ হচ্ছে এবং সেই গণনার প্রক্রিয়াটাও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া এবং গণনা প্রক্রিয়াটাও কিন্তু জুন মাসের প্রথমেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে জুন মাসের 15 তারিখের পরে অর্থাৎ সেকেন্ড উইক থেকে অ্যাডমিশন পোর্টাল ওপেন হতে পারে, এটা একটা অনুমান করা হচ্ছে। তোমরা বিভিন্ন মাধ্যম থেকে এটা শুনতে পাচ্ছ। বা এটাও হতে পারে যে গত বছর যেটা হয়েছিল যে জুলাই মাস থেকে অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছিল এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে কলেজে ক্লাস শুরু হয়েছিল, এবছরেও কিন্তু সেটা হতে পারে। জুলাই মাস থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে, তবে আগস্ট মাস থেকে কলেজে ক্লাস শুরু হবে এটুকু নিশ্চিত, কারণ ইউজিসি গাইডলাইন জারি করেছে এই ব্যাপারে যে আগস্ট মাস থেকে কিন্তু কলেজে নতুন সেশনের ক্লাস কিন্তু শুরু করতে হবে কলেজগুলিতে। ঠিক আছে, তাহলে আজকে যে আপডেটটা তোমাদের দিলাম যে তোমাদের জুন মাসের সেকেন্ড উইক থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে, নয়তো জুলাইয়ের ফার্স্ট উইক থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তোমরা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে। যদি তারও আগে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়, তোমাদের টাইম মতো জানিয়ে দেওয়া হবে। আর কি কি ডকুমেন্ট লাগছে, কারণ ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট, ডকুমেন্টগুলো নিজের কাছে জোগাড় করে রাখো। তোমরা সাইডে দেখো একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা গত বছর আশুতোষ কলেজের ডকুমেন্ট কি কি লাগছে তার একটা লিস্ট আছে, অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগছিল তার একটা লিস্ট। সেখানে কি কি লেখা আছে দেখো, তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপরে তোমাদের সিগনেচার লাগবে, তারপরে যেটা লাগবে তোমাদের এজ প্রুফ লাগবে। এজ প্রুফের ক্ষেত্রে তুমি অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারো মাধ্যমিকের, বা তোমার বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা ব্যবহার করতে পারো। তাছাড়া তোমাদের যেটা লাগছে আইডেন্টি প্রুফের ক্ষেত্রে আধার কার্ড তোমাদের লাগছে। তারপর যেটা লাগছে তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট লাগছে। তবে অনেক কলেজ আছে যেখানে মাধ্যমিকের রেজাল্ট লাগে না এবং সেন্ট্রালাইজ পদ্ধতিতে যদি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়, যেটা অনুমান করা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট নাও লাগতে পারে সেখানে। তারপরে তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এইচএসের মার্কশিট অর্থাৎ এইচএসের রেজাল্ট তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। তারপরে তোমাদের লাগবে যে বিপিএল সার্টিফিকেট যদি থাকে, বিপিএল সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, তারপরে তোমাদের এইগুলো যদি থাকে তোমাদের লাগবে।
অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের সময় যেটা লাগছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, এগুলো তোমরা ভালো করে রাখবে। এবং তোমাদের মাধ্যমিকেরও তোমাদের লাগতে পারে, কারণ আগে যেটা হতো যে কোনো কলেজে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দরকার পড়তো, কারণ এবছর যেহেতু সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেক্ষেত্রে একটাই নিয়মের রেজিস্ট্রেশন হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন এগুলো তো অতি অবশ্যই লাগবে। এছাড়া ব্যাংকের যদি কারোর পাসবুক না থাকে, অর্থাৎ ব্যাংকের বই যদি না থাকে, ব্যাংকের বইটা অতি অবশ্যই করিয়ে নেবে এই কিছুদিনের মধ্যে, কারণ ব্যাংকের বইটা অতি অবশ্যই লাগবে তোমাদের। কারণ তোমরা ধরো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেই কলেজে তুমি পড়বে না ভাবছো, পরে অন্য কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে তোমার টাকা রিফান্ড দেওয়া হয়, টাকা রিফান্ড তো তোমাদের হাতে দেওয়া হবে না, সেক্ষেত্রে ব্যাংকের পাসবই তোমাদের টাকাটা রিফান্ড করা হবে। সেই কারণে তোমরা ব্যাংকের পাসবই অবশ্যই কাছাকাছি মানে তৈরি করে নেবে, যদি কারোর না থাকে এই কয়েকটা দিনের মধ্যে তোমরা তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। আরেকটা যেটা তোমাদের বলবো যে তোমাদের কত টাকা লাগবে। দেখো, যেগুলো শহরাঞ্চলের দিকে কলেজ আছে সেখানে অনার্স কোর্সের জন্য অ্যাডমিশন নিতে গেলে আর্টসে অনার্স কোর্সের আর্টস যেসব সাবজেক্ট আছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোলটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, এখানে অ্যাডমিশন ফিস একটু বেশি আছে। পিওর আর্টসের যেসব সাবজেক্ট আছে সেখানে 4 থেকে 5,000 টাকার মধ্যে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। এবং গ্রামাঞ্চলের দিকে যেসব কলেজগুলো আছে সেখানে তোমাদের 3-4 হাজার টাকা অ্যাডমিশন ফিস লাগে, এবং কোনো কলেজে কিন্তু 1,500 থেকে 2,000 টাকার মধ্যেও অ্যাডমিশন হয়ে যায় আর্টসের ক্ষেত্রে। তবে সায়েন্সের ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যাল বেস যেসব সাবজেক্ট আছে সেসব সাবজেক্টের ক্ষেত্রে শহরাঞ্চলের দিকে 10-12 হাজার টাকা লাগে, এবং যেগুলো গ্রামাঞ্চলের দিকে কলেজ আছে সেখানে 6 থেকে 8 হাজার টাকা লাগে অ্যাডমিশনের জন্য। আর ফর্ম ফিল আপের জন্য এবছরও কোনো টাকা লাগবে না, যেটা অনুমান করা হচ্ছে যে একটা কেন্দ্রীয়ভাবে যখন ফর্ম ফিল আপ করা হচ্ছে সেখানে ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগে না, তবে অ্যাডমিশনের ফিস একটা লাগে। আর পরবর্তীকালে যখন অ্যাডমিশন শুরু হবে প্রত্যেক কলেজ তোমাদের ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে যে কত করে এক একটা কলেজের অ্যাডমিশন তোমাদের ফিস লাগছে। আরেকটা বিষয় শেষে যেটা আলোচনা করব, তোমাদের বলেছিলাম যে কিভাবে তোমাদের মেরিট তৈরি হবে, অর্থাৎ কিভাবে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। দেখো, ফর্ম ফিল আপের পরেই যেটা তোমাদের প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট। এই প্রভিশনাল মেরিট লিস্টটা কিভাবে তৈরি করা হয়, তোমাদের উচ্চ মাধ্যমিকের টোটাল 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টের মধ্যে টপ 4 সাবজেক্ট মানে সব থেকে যে 4টে সাবজেক্টে তুমি বেশি নম্বর পেয়েছো সেই 4টে সাবজেক্ট, সেই 4টে সাবজেক্টের নম্বর নিয়ে তোমার প্রভিশনাল মেরিট লিস্ট তৈরি হয় র্যাঙ্ক অনুযায়ী। যাদের নম্বর সব থেকে বেশি তাদের প্রভিশনাল মেরিট লিস্টে নাম সব থেকে ওপরে থাকবে, ঠিক আছে। তারপরে নম্বর অনুযায়ী এভাবে র্যাঙ্ক তৈরি করা হবে। তারপরে কলেজের যে সিট আছে, জেনারেল কোর্সের ক্ষেত্রেও একই, কলেজের যে সিট আছে সেই সিট অনুযায়ী, অর্থাৎ ধরো 50টা সিট আছে অনার্সের, কোনো একটা অনার্সে 50টা সিট আছে, প্রভিশনাল লিস্টে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো প্রত্যেকের নাম থাকবে। সেক্ষেত্রে সেই 50 জনের নাম নেওয়া হবে প্রভিশনাল লিস্ট থেকে, নিয়ে প্রথম মেরিট লিস্ট তৈরি করা হবে। এইভাবে প্রথম মেরিট লিস্টে যে কজন অ্যাডমিশন নেবে না সেই কজনের আবার পরের প্রভিশনাল লিস্ট থেকে নাম নিয়ে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেইভাবে আবার দ্বিতীয় মেরিট লিস্টে যে কজন অ্যাডমিশন নেবে না তাদের আবার সেই কটা সিট বাকি থাকবে, সেই সিট কটা আবার প্রভিশনাল লিস্ট থেকে আবার তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এইভাবে পাস কোর্সের ক্ষেত্রেও তাই, পাস কোর্সের ক্ষেত্রেও এইভাবেই মেরিট লিস্ট প্রকাশিত হয়। অর্থাৎ প্রথমে ধরো 500 জনের নাম প্রকাশ করা হয়েছে, তারপরে 500 জনের মধ্যে ধরো 200 জন অ্যাডমিশন নিল না, সেক্ষেত্রে আবার প্রভিশনাল মেরিট লিস্ট থেকে আবার সেই 200 জনের নাম নিয়ে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হলো। এইভাবে যতক্ষণ না সিট ফিল আপ হচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর বিভিন্ন তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে অ্যাডমিশন রিলেটেড অন্যান্য বছরের মতো, তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।